Good morning, everyone. So today we are going to talk about population and we are going to complete this chapter in that way. So see, it is a big chapter. We have population, we have migration trends, we have urbanization, we have globalization, and all these concepts we're also going to read in sociology. If you have heard about globalization as a topic, we will also come across migration trends. ঠিক আছে? আচ্ছা, আমরা পপুলেশনের ব্যাপারে পড়বো, পপুলেশন ইনফ্লাক্স কাকে বলে সেটা জানবো, যে একটা জায়গায় পপুলেশন কিভাবে বেশি হচ্ছে আর অন্য জায়গাতে কি করে পপুলেশনটা কম হচ্ছে, এই সমস্ত জিনিসের ব্যাপারে কিন্তু আমরা ডিটেইলড ডেসক্রিপশন পড়ব। ঠিক আছে, এটাকে একবার আমরা দেখিন যে কি বলতে চাইছে। Okay, now that we are having a distinct idea about all these matters, we are going to delve deep into the chapter and see the rest of the things clear lens. Okay, but population bolte amra ki bujhte parchi? Population bolte আমরা এটা দেখব, ফার্স্ট একটা শব্দ আমাদের যেটা মাথায় আসবে সেটা হচ্ছে সেন্সাস। ঠিক আছে, সেন্সাসটা কি? Census হচ্ছে একটা count যেটা the government of India makes sure that we are having an idea of the entire population of our country. For instance, আমাদের সেন্সাসটা কেন প্রয়োজন? আমাদের সেন্সাসটা এই জন্য প্রয়োজন যে আমরা দেখব যে আমাদের একটা পার্টিকুলার রিজনে কতগুলো মানুষ, কতটা জনসংখ্যা একটা পার্টিকুলার রিজনে রয়েছে এবং তারা কতটা রিপ্রেজেন্টেড। ঠিক আছে, অ্যাকর্ডিংলি, মানে ফর ইনস্টেন্স আমি যদি একটা সিম্পল ভাবে এক্সপ্লেন করার চেষ্টা করি, তো প্রথমে আমি বলবো যে ডিস্ট্রিবিউশন অফ পপুলেশনটাকে ট্র্যাক করে বা ইন্ডিকেট করে, আর সেটার ডিভাইসটা হচ্ছে সেন্সাস। ঠিক আছে, এবার পপুলেশন ডিস্ট্রিবিউশনের ব্যাপারে যদি আমাদের জানতে হয় তাহলে আমরা দেখবো যে উত্তরপ্রদেশ হ্যাজ দ্য লার্জেস্ট পপুলেশন। ঠিক আছে, তাহলে কি দেখলাম যে ইউপির কিন্তু পপুলেশনটা সব থেকে বেশি। ঠিক আছে, কার পপুলেশন সব থেকে বেশি? ইউপির পপুলেশন সব থেকে বেশি, and this is followed by Maharashtra, it is followed by Bihar, West Bengal, Andhra Pradesh. ঠিক আছে, ইউপি, Maharashtra, West Bengal, Andhra. Okay, UP, then we have Maharashtra, West Bengal, Andhra, Bihar। এইভাবে কিন্তু পপুলেশনটা ডিস্ট্রিবিউটেড। তাহলে এখানে আমরা কি দেখছি? ডিস্ট্রিবিউশন অফ পপুলেশনের ব্যাপারে কিন্তু আমরা দেখলাম, রাইট? নাও দ্য 5 স্টেটস অ্যাকাউন্ট ফর অ্যাবাউট হাফ অফ দ্য কান্ট্রিজ পপুলেশন। এই 5টা স্টেটে কিন্তু হাফ অফ দ্য কান্ট্রিজ পপুলেশন এই 5টা স্টেটের মধ্যেই কিন্তু রয়েছে। ঠিক আছে, and this however does not imply that the states with larger areas have large population as well. For example, Rajasthan supports only 5% of the population, right? কিন্তু it is the largest state of India, এটাও তো আমরা জানি। এটার মানে এটা নয় যে প্রচন্ড বড় এরিয়া হলেই, মানে বাবা আমি শুধু দেখলাম যে একটা, মানে আমাদের যদি ইন্ডিয়ার একটা ম্যাপ টাইপের বানাই, ঠিক আছে, এটা যদি আমি ইন্ডিয়ার ম্যাপ বলি, ঠিক আছে, তো আমি ভাবো এই এরিয়াটা বললাম যে এই এরিয়াটা এখানে এতটা এরিয়া কভার করছে, তার মানে এই এরিয়াটার পপুলেশন কিন্তু বেশি হবে, এটার কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে, রাজস্থান ইজ দ্য লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়া দ্যাট উই নো, কিন্তু রাজস্থানের কিন্তু পপুলেশনটা অতটা ভালো নয়। ঠিক আছে, তাহলে পপুলেশন কিভাবে মানে ডিটারমাইন করা যায় যে পপুলেশনটা এই ক্ষেত্রে বেশি পপুলেশন হবে বা ওই ক্ষেত্রে বেশি পপুলেশন হবে, সেটা আমরা কিভাবে ডিসাইড করতে পারি? সেটাও আমাদেরকে ফিগার আউট করতে হবে। পপুলেশন এইভাবে ডিসাইড করা যায় যে যদি আমরা দেখি যে সেখানে এগ্রিকালচারাল প্রসপ্যারিটিটা খুব ভালো। ফর ইনস্টেন্স একটা এক্সাম্পল যদি দিই, তাহলে আমরা কি বলবো? পাঞ্জাব, তাহলে আমরা কি বলবো? হরিয়ানা। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? ওয়েস্টার্ন ইউপি। এই এরিয়াস গুলোতে কিন্তু আমাদের এগ্রিকালচারাল সেক্টরটা খুব ভালো। ইন্ডো গ্যাঞ্জেটিক প্লেন্স, ওখানে আমরা কি পাই? ফার্টাইল সয়েল পাই, ওখানে আমরা কি পাই? প্লেন ল্যান্ড পাই। তাহলে কি আমাদের এগ্রিকালচারাল এরিয়াটা বেটার হবে, আমাদের এগ্রিকালচারাল সেক্টরটা কিন্তু কি হবে? ইনক্রিজ করবে, রাইট? বোঝা যাচ্ছে? কোনো প্রবলেম, কারোর কিছু বুঝতে অসুবিধা হচ্ছে প্লিজ তাহলে আমাকে ইনফর্ম করো, আমি সেই জায়গাটা আরেকবার বলে দেবো, রাইট? ওকে, তাহলে J&K covers 6.76% area, but 1% of the population কে কিন্তু সাপোর্ট করে। মানে যদি আমরা J&K এর ব্যাপারেও বলি তাহলেও কিন্তু আমরা দেখবো যে এইটুকুনি পার্টের মধ্যেও কিন্তু ওটা 1% পপুলেশন কে সার্ভ করছে, 1% পপুলেশন কে সার্ভ করছে।
ঠিক আছে, জে অ্যান্ড কে, তাহলে কি 1% পপুলেশনকে আমরা সার্ভ করছি, যতটাই আমাদের এরিয়া হোক। তো সেটা কিন্তু ডিটারমাইন করে না, এরিয়া কন্টেন্টটা কিন্তু ডিটারমাইন করে না যে আমরা অ্যাকচুয়ালি কোন জায়গাতে বেশি পপুলেশন হবে আর কোন জায়গাতে কম পপুলেশন হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? কারোর কোনো প্রবলেম হলে তাহলে প্লিজ আমাকে ইনফর্ম করো। হ্যাঁ, ওটা নিয়েও বললাম, সিকিম হ্যাজ দ্য স্মলেস্ট পপুলেশন among all states, that is one thing. Okay, yes, and Lakshadweep is the least populated union territory, এটাও আমরা দেখেছি। আচ্ছা, এবার আমরা দেখবো একটা ইম্পর্টেন্ট, একটা নিউ কনসেপ্ট, একটা ইন্টারেস্টিং কনসেপ্ট, দ্যাট ইজ ডেনসিটি অফ পপুলেশন। বাট সেন্সাসের ব্যাপারে আমরা কথা বলছিলাম, একটু পরে আবার এই টপিকটাতে আমরা ফেরত আসবো যে সেন্সাসের ব্যাপারটা কি, আর সেন্সাসের টপিকটার সাথে কোন টপিকটাকে আমরা রিলেট করতে পারছি। তার আগে জাস্ট একবার দেখার জন্য আমরা দেখবো হচ্ছে ডেনসিটি অফ পপুলেশন। তাহলে কি বলছে ডেনসিটি অফ পপুলেশনের ব্যাপারে? আচ্ছা, এবার এটাকে আমরা অনেকগুলো ক্যাটাগরিজে ডিভাইড করতে পারি। ঠিক আছে, অনেকগুলো ক্যাটাগরি বলতে আমরা এটা দেখবো যে ডেনসিটি অফ পপুলেশন ইজ আ বেটার মেজার ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য ভেরিয়েশন ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য পপুলেশন। তাহলে এটাতে আমরা কি বুঝতে পারছি? ভেরিয়েশন ইন ডিস্ট্রিবিউশন, variation in distribution of the population. Variation in distribution of population বলতে আমরা ওই যে ক্যাটাগরিজ এর কথা বলছিলাম, দ্যাট ইজ একটা এরিয়া ইজ হাইলি অর ডেন্সলি পপুলেটেড, রিজনসও বলে দেবো। একটা এরিয়া ইজ স্কার্সলি পপুলেটেড, একটা এরিয়া হচ্ছে মডারেটলি পপুলেটেড, একটা ইজ ভেরি লেস পপুলেশন, আর একটা হচ্ছে ভেরি হাইলি পপুলেটেড এরিয়া। তাহলে এই সেগ্রিগেশনস গুলো রয়েছে। ঠিক আছে, এবার এটার মধ্যে ডিপেন্ড করে, এটা কি কন্টিনিউ হচ্ছে? ওকে ওকে, আচ্ছা, তো এই সেগ্রিগেশনস গুলো কিন্তু আমাদের ডিটারমাইন কিভাবে হয়? অনেকগুলো ফ্যাক্টরস এটাকে অ্যাকচুয়ালি বলে, দ্যাট ইজ এগ্রিকালচার, যেটা আমি তোমাদের সাথে ডিসকাস করছিলাম। এগ্রিকালচার হতে পারে, প্লেন ল্যান্ড হতে পারে, প্লেন ল্যান্ড হতে পারে বা প্লেনস হতে পারে, ফার্টাইল সয়েল হতে পারে, availability of water বা river lands, availability of water resources। ঠিক আছে, এবার বলো কেন ওয়াটার রিসোর্সেস? কেন কেন কি এগ্রিকালচারাল ল্যান্ডে এটা কিন্তু ইরিগেশন করতে হেল্প করে, এগ্রিকালচারাল ল্যান্ডে এটা কিন্তু ইরিগেশন করতে হেল্প করে। ঠিক আছে, আর কি হতে পারে? যেখানে পলিটিক্যালি স্টেবল, পলিটিক্যাল স্টেবিলিটি, ঠিক আছে, সেখানে বেশি। ঠিক আছে, availability of basic amenities, availability of basic amenities, ঠিক আছে, বেসিক অ্যামেনিটিজ মানে সোশ্যাল স্যানিটেশন যদি থাকে, ঠিক আছে, হাইজিন, বেসিক হাইজিন যদি থাকে, স্যানিটেশন ফেসিলিটিস, হাইজিন ফেসিলিটিস। বেসিক অ্যামেনিটিজ বলতে রেশন বলতে পারি, বেসিক অ্যামেনিটিজ বলতে আমরা সমস্ত এই ধরনের যে ডিটেলস গুলো সেইগুলোর কথা বলতে পারি, হসপিটাল ফেসিলিটিস, স্কুল ফেসিলিটিস, হাউজিং, লজিং, অল অফ দিস থিংস। ওকে, এই ধরনের ফেসিলিটিস কথা কিন্তু আমরা বলতে পারি। ওকে, অ্যাভেলেবিলিটি অফ বেসিক কমিউনিটিস, রাইট, হয়ে গেল। আরো কিছু কিছু পয়েন্টস আছে যেগুলো আমরা দেখবো, দ্যাট ইজ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। এমপ্লয়মেন্ট অপরচুনিটিস এর ব্যাপারে যখন আমরা পড়বো, জব অপরচুনিটিস এর ব্যাপারে, হিউজ সেক্টর এমপ্লয়মেন্ট অপরচুনিটিস এর ব্যাপারে আমরা পড়বো। ঠিক আছে, এই সমস্ত ফ্যাক্টরস। আচ্ছা, এবার ডেনসিটি অফ পপুলেশনের কথা বলছি না আমি, আমরা কি দেখলাম? ভেরিয়েশন ইন ডিস্ট্রিবিউশন অফ দ্য পপুলেশন। ঠিক আছে, এবার আরো দেখবো, একটু বুঝে বুঝে দেখবো এখানে আরো কি বলছে। এখানে এবার একটা সায়েন্সও আছে এর পেছনে। ঠিক আছে, বলছে ইন আদার ওয়ার্ডস ইট ইজ দ্য রেশিও অফ দ্য পপুলেশন অফ দ্যাট এরিয়া টু দ্য টোটাল পপুলেশন অফ দ্য কান্ট্রি। ঠিক আছে, মানে একটা রিজনে ডেনসিটি অফ পপুলেশনের ফর্মুলা যদি বলি, নেক্সট পেজে দেখতে হবে তাহলে।
It is actually total population by total area. Total population by total area into 100. That is the percentage that you are going to get. So this total population by total area, এটা করলে কিন্তু আমরা density of population টা পাচ্ছি, ঠিক আছে? So this gives you একটা data that is 382 persons per square kilometer, per square kilometer, 382 persons per square kilometer, ঠিক আছে? Okay, so now this is going to be a detailed topic. এটা কিন্তু অনেকগুলো ডেটা রয়েছে, ঠিক আছে? সেই ডেটাগুলো কিন্তু আমাদেরকে রেকর্ড করতে হবে বা এটাকে কিন্তু আমাদেরকে নোট ডাউন করতে হবে যত যত আমি এগোবো ওরকম ভাবে, ঠিক আছে? Great. Now the heavy pressure of population on land is one of the serious problems. সেখানে আমরা দেখি যে China has 141 persons per square kilometer. Population density of India is 382 persons per square kilometer, which is much higher than China's. And India stands second in density, the first being Bangladesh, which is 1141 persons per square kilometer. ঠিক আছে? ওকে, এবার যদি আমরা স্টেট লেভেল অ্যানালিসিস করি, ঠিক আছে? ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা স্টেট লেভেল অ্যানালিসিস করছি, তো লার্জ স্কেল ভেরিয়েশন ইন দ্য পপুলেশন ডেন্সিটি ফ্রম ওয়ান স্টেট টু দি আদার, right? And the population density varies from the minimum of 17 persons per square kilometer in Arunachal Pradesh, ঠিক আছে? আমরা যদি স্টেট লেভেল অ্যানালাইজ করি তাহলে আমরা এটা দেখবো যে ভ্যারি এরকম করে 17% per square kilometer, এটা হচ্ছে স্কোয়ার কিলোমিটারে আমরা এখানে মেজার করছি কতগুলো মানুষ আছে per unit area, ঠিক আছে? নাম্বার অফ পিপল per unit area, বোঝা যাচ্ছে? নাম্বার অফ পিপল per unit area, রাইট? তাহলে আমরা কি দেখছি, আমাদের অ্যাভারেজটা হচ্ছে 382 persons per square kilometer, ঠিক আছে? 382 persons per square kilometer. তাহলে আমরা এখানে দেখছি যে it can vary from 17 persons per square kilometer in Arunachal Pradesh, Arunachal Pradeshe, to 1102 persons per square kilometer in Bihar, ঠিক আছে? বিহারে কিন্তু 1102 persons per square kilometer, রাইট? ওকে, আর দেখি তাহলে তোমরা ওখানে বুঝতে পারছো? কোন রকম কোনো ডাউট হলে প্লিজ আমাকে বলো। দ্যাট ইজ হিমাচল প্রদেশ 119, এটা আমরা ডিসকাস করলাম। ডেনসিটিজ আর হাই ইন দ্য কোস্টাল এরিয়াজ of Tamil Nadu, very high in Kerala. These states have population densities of 555 and 859 persons per square kilometer respectively, and densities are also very high in the states of North Indian plain. তাহলে আমরা কি এরিয়ার ব্যাপারে বললাম? আমরা তামিলনাড়ুর ব্যাপারে পড়লাম। আমি কিন্তু ডিটেইলে তোমাদেরকে তাও বলে দেবো। at this moment আমি জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি, তারপর আমি ডিটেইলে যাব। সেখানে আমরা প্রত্যেকটা এই যে ক্যাটাগরিজ গুলো বললাম, সেই ক্যাটাগরিজ গুলো এক একটা করে স্টাডি করব। সেটার জন্য আমাকে একটু টাইম দাও, আমি তোমাদেরকে আগে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। পুরো মডিউলটা আজকে আমাদের কাছে একদম টাইম নেই, বিকজ ইউ নো দ্যাট উই আর অলসো গোইং টু হ্যাভ অ্যানাদার ক্লাস। সো আমরা নেক্সট পার্ট যখন করব তখন আমরা ডিটেইলে যাব, প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু আমরা স্টাডি করব, আর প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে কোন কোন স্টেটস পড়ছে সেগুলো কিন্তু আমরা কভার করব, রাইট? ওকে, অরুণাচল প্রদেশের ব্যাপারে যখন কথাই হলো, আমরা তামিলনাড়ু, কেরালা যখন দেখছি, এগুলো কেন হাইলি পপুলেটেড, ভেরি হাইলি পপুলেটেড ব্যাপারে বলছে। ওয়েস্ট বেঙ্গল বলছে, ঠিক আছে, ভেরি হাইলি পপুলেটেড, ডেন্সলি পপুলেটেড। বিহার, ইউপি, তারপরে হরিয়ানা, পাঞ্জাব, এই এরিয়াস গুলো, এগুলো কেন হচ্ছে এরকম? কেন কি এখানে ফার্টাইল সয়েল রয়েছে, অ্যাডিকুয়েট রেইনফল হয়, ফার্টাইল সয়েল, এগ্রিকালচার, ঠিক আছে? অনেক জায়গায় কি হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে। পয়েন্টস গুলো দেখো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, তাহলে কি হচ্ছে, এমপ্লয়মেন্ট ফেসিলিটিস বাড়ছে, ঠিক আছে? গ্লোবালাইজেশন হচ্ছে বা গ্লোবাল কালচারটা ডেভেলপ করছে, এমএনসিস গুলো ডেভেলপ করছে। কোথায় হচ্ছে এমএনসি? একটা এক্সাম্পল দিয়ে দিই, ব্যাঙ্গালোর, ঠিক আছে? কর্ণাটকা, তামিলনাড়ুর এরিয়াতে ফার্টাইল সয়েল অনেক বেশি, ওখানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টটা অনেক বেশি হচ্ছে। অনেক জায়গাতে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হয়, ঠিক আছে? ফর ইনস্টেন্স আমরা যদি ছত্তিশগড় নিই, ওড়িশা নিই, ছত্তিশগড়, ওড়িশা, ওগুলো কি হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হিসেবে ইউজ হচ্ছে। তো ওখানে কি হচ্ছে, পপুলেশনটা ওখানে বাড়ছে। ওয়াই? বিকজ ওখানে লোকে যাচ্ছে ফরওয়ার্ড, অ্যাভেলেবিলিটি অফ মিনারেলস এর জন্য হচ্ছে, অ্যাভেলেবিলিটি অফ ন্যাচারাল রিসোর্সেস এর জন্য হচ্ছে, অ্যাভেলেবিলিটি অফ সাস্টেনেবল গোলস এর জন্য হচ্ছে। ওই যে এইসব জায়গাগুলোতে হাইলি পপুলেশন দেখা যাচ্ছে। আর কোন কোন এরিয়াতে কম দেখা যাচ্ছে, যেগুলো খুব ডেন্স এরিয়া, যেমন এপি, রাজস্থান, ওইগুলোতে কি হচ্ছে, ভেজিটেশন নেই, ওইগুলোতে কি হচ্ছে, এই জন্য পপুলেশন কিন্তু ড্রপ করছে। বোঝা গেছে? কোনো প্রবলেম?
তাহলে প্লিজ ইনফর্ম করো। ওকে, নর্থ ইন্ডিয়ান প্লেনে কেন হচ্ছে ওটাও বললাম। অনেকগুলো ফ্যাক্টরস অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। ভেরিয়েশন ইন দ্য ডেন্সিটি অফ পপুলেশন appears to have been caused by various factors like relief, climate, water supply, soil fertility, agricultural production, যেগুলো আমি বললাম। ফর এক্সাম্পল রিলিফ, অল্টিটিউড, টেম্পারেচার সমস্ত কিন্তু এক কাজ করে। JNK তে কিন্তু এই জন্য আমাদের কি দেখা যায় যে প্রবলেম করছে, অতটা পপুলেশন কিন্তু লাইক ডেভেলপ করেনি। সোশিও ইকোনমিক, ডেমোগ্রাফিক, পলিটিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল ফ্যাক্টরস কিন্তু এর জন্য অ্যাবসলিউটলি রেসপন্সিবল। ঠিক আছে, ইন্ডেক্স অফ কনসেন্ট্রেশনের ব্যাপারে আমরা বলবো। দ্যাট ইজ দ্য ইন্ডেক্স অফ কনসেন্ট্রেশন ইজ দ্য প্রপোর্শন অফ পপুলেশন লিভিং ইন ইচ স্টেট অর ইউনিয়ন টেরিটরি টু টোটাল পপুলেশন অফ ইন্ডিয়া। ওকে, সো ইন্ডেক্স মানে হচ্ছে প্রপোর্শন অফ পপুলেশন, যেটা একটা স্টেটের মধ্যে রয়েছে। প্রপোর্শন অফ পপুলেশন, ইন্ডেক্স অফ কনসেন্ট্রেশন, এটা ইট ইজ দ্য প্রপোর্শন অফ পপুলেশন দ্যাট লিভস ইন ওয়ান স্টেট in comparison to the total area of the country, total area of the country সাথে এটা কিন্তু directly proportional. Factors affecting the distribution of density of population is again another thing, যেটা আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। তাও একবার যদি শর্ট ব্রিফে বলতে হয় আমি বলে দিচ্ছি। বার্থ রেট, ডেথ রেট, গ্রোথ রেট, এইগুলো আমরা দেখবো এই নেক্সট ক্লাসে। তার আগে আমরা জাস্ট এই পিরিয়ড অফ লাইক এইটার ব্যাপারে একবার রিড করে নেবো, তারপরে আমরা প্রসিড করব। ঠিক আছে, ওকে। দ্য ফ্যাক্টরস এফেক্টিং ডিস্ট্রিবিউশন এন্ড ডেন্সিটি অফ পপুলেশন, দ্যাট ইজ দ্য টেরেন। টেরেন অফ ল্যান্ডের ব্যাপারে আমরা জানি। আচ্ছা, Now, terrain of land, okay? Terrain of land is a potent factor, that is আমি যেটার কথা বলছিলাম যে প্লেন ল্যান্ড হবে না, রিলিফ তার ব্যাপারে অ্যাকচুয়ালি, যে প্লেন ল্যান্ড হলে কিরকম হবে, যদি কোনো স্লোপ থাকে তাহলে কিরকম হবে, জেন্টাল স্লোপসে কিরকম অ্যাভেলেবিলিটি হয়, যদি রিভার ল্যান্ড হয় তাহলে কিরকম অ্যাভেলেবিলিটি হবে। ঠিক আছে, আমি যদি কোনো একটা হিলি টেরেন দেখি, ঠিক আছে, এখানে কিন্তু প্ল্যান্টেশন একমাত্র কনিফারাস ফরেস্ট হতে পারে। কনিফারাস ফরেস্ট ছাড়া কিন্তু এখানে কোনো রকম ভেজিটেশন ডেভেলপ করবে না। ঠিক আছে, এখানে কিন্তু আমি ফার্ম করতে পারবো না। তাহলে কি হবে, এখানে পপুলেশনটা কি ডিক্রিজ করবে। ওয়াই? বিকজ টেম্পারেচার এখানে ফল করছে। ঠিক আছে, অ্যাভেলেবল প্লেন ল্যান্ড নেই। ঠিক আছে, ডিক্লাইন করছে, টেম্পারেচার ফল করছে, অ্যাভেলেবল প্লেন ল্যান্ড ফল করছে, তাহলে কি পপুলেশনও কিন্তু এখানে ডিক্লাইন করবে। তাহলে টেরেনটা ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না? ইম্পর্টেন্ট, ওটা আমরা দেখতে পাচ্ছি। স্টিপ স্লোপ ইন মাউন্টেন এরিয়াস অ্যাকচুয়ালি কি করে, রেস্ট্রিক্টস দ্য অ্যাভেলেবিলিটি অফ ল্যান্ড ফর এগ্রিকালচার, ডেভেলপমেন্ট অফ ট্রান্সপোর্ট, ইন্ডাস্ট্রিজ, যেগুলো আমরা ডিসকাস করছিলাম যে ইন্ডাস্ট্রিজের ফলে কি হয়, পপুলেশন কিন্তু গ্রো করে। ওয়াই? বিকজ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস বাড়ছে। আর সেখানে যদি আমি এগ্রিকালচারাল প্ল্যান্টেশন নাই করতে পারি, মানে যদি আমি একটা ইন্ডাস্ট্রি নাই সেট করতে পারি, তাহলে আমি কি করে ওখানে লাইক এমপ্লয়মেন্ট অপরচুনিটিস প্রোভাইড করবো? ওখানে লেবার অ্যাপয়েন্ট হবে না। লেবার অ্যাপয়েন্ট না করলে আমি ওখানে মানুষের আয় রোজগার হবে না, সেই জন্য মানুষ ওখান থেকে কিন্তু মাইগ্রেট করে ডিফারেন্ট জায়গায় চলে যাবে। রাইট, গ্রেট। এবার এগিয়ে যাই। অকুপাইজ 13% অফ ইন্ডিয়াস ল্যান্ড এরিয়া, হিমালয়ান রিজনের কথা বলছি, বাট অনলি সাপোর্টস 1 to 2% অফ দ্য country. This results in higher concentration of the population, and the Great Plain of Northern India covers less than 1/4 of the country's land area, but is home to more than half of the population. Climate is again a very important factor. Climate is as important as the terrain in influencing population. Climate is equally important. Climate যদি favorable না হয় তাহলে কিন্তু প্লান্টেশনটা হবে না, right? So of all the climatic factors, twin elements of rainfall and temperature are the main deciding potent factors যেগুলো কিন্তু influence করে population কে, right? The extremes of climate discourage the concentration of population. Such climates include too cold climate of the Himalayas and too hot dry climate of the Thar desert, right? এখানে হচ্ছে আমাদের পপুলেশন ম্যাপ অফ ইন্ডিয়া ফলোজ দ্য রেনফল ম্যাপ, মানে যেরকম আমরা রেনফল পাচ্ছি, ঠিক আছে, মডারেট রেনফল, মোর দেন 100 সেন্টিমিটার রেনফল, লেস দেন 25 সেন্টিমিটার রেনফল, সেখানে যেরকম পাচ্ছি ওরকম কিন্তু আমাদের পপুলেশনটা যাচ্ছে সেরকম অনুযায়ী কিন্তু এটা ডিসাইড করা হয়, রাইট? ওকে, আমি একবার খালি লিঙ্কটা খুলে নেবো যাতে আমরা কমেন্ট সেকশনটা দেখতে পাই আর আমি ফলো করতে পারি। Anyway, as we move from Ganga-Brahmaputra Delta in the east towards the Thar Desert in the west, the amount of rainfall, consequently the density of population decreases, right? আচ্ছা, তো আমরা এটা ডিসকাস করলাম যে আমরা যখন থার ডেজার্টের দিকে যাই, রেইনফল যেহেতু কম হচ্ছে, এগ্রিকালচার প্রোডাক্টিভিটি কম হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল সেট আপ ওখানে পসিবল হচ্ছে না, তো ওখানে কি হয়, এগ্রিকালচারাল
ইনভেস্টমেন্টসও কিন্তু পসিবল হয় না। ইভেন ইরিগেশন ফেসিলিটিস করার জন্য যেটুকুনি ল্যান্ড প্রয়োজন সেখানে কিন্তু অ্যাভেলেবল হয় না। তখন আমরা এগ্রিকালচার পড়েছিলাম, তখন কিন্তু আমরা ডিসকাস করেছিলাম এই ফ্যাক্টরসগুলোর জন্য কি হচ্ছে, পপুলেশনটা ওখানে স্কার্স হয়ে যাচ্ছে, বিকজ ল্যাক অফ এমপ্লয়েবল ক্রাইটেরিয়াস, ল্যাক অফ এমপ্লয়েবিলিটি, therefore people migrate from those areas to places where they are going to be employed and they are going to earn their own money. So that's why the population is less, right? Also the farm is less, also the agricultural yield is less in those areas. Great. Now soil is again a very important factor determining the density of population in the country like India, which is a highly agricultural country, and fertile soil supports higher population density and infertile soil leads to low density of population, right? So great river plains like Indus, Ganga, Brahmaputra valleys and their tributaries are actually loaded with people because ওখানে fertile alluvial soilটা siltটা deposit হচ্ছে river bank এ, তার জন্য কি হচ্ছে, populationটা কিন্তু increase করছে। Water bodies, I have already told you, availability of water resources, okay, plays a very significant role in determining the population, which actually helps in irrigation, which actually helps in industries, transport and domestic affairs, which is very important for the agricultural yield. Industries, employment opportunities, transport, dense network of transport actually leads that place to be very densely populated, okay, and urbanization. Great. এবার আমরা areas of stagnant growth and everything we are going to study, but before that we are going to talk about these things which have already been discussed. তাহলে এটার মাধ্যমে আমরা কি দেখলাম, যে পুরো জিনিসটা এইভাবে হচ্ছে, এই জন্য আমরা কিন্তু এগ্রিকালচার ইন্ডাস্ট্রিজ এইভাবে কিন্তু পপুলেশনটাকে ডিসাইড করছে, রাইট, যে কিভাবে একটা এরিয়াতে বেশি পপুলেশন হবে আর সেখানে পপুলেশন কিভাবে কম হচ্ছে। গ্রেট। এবার আমরা আগের প্যাটার্নস গুলো দেখব। পপুলেশন অ্যান্ড মাইগ্রেশন, আগে আমরা একবার জাস্ট মাইগ্রেশনটা স্টাডি করব, তারপরে আমরা চলে যাব এর দিকে, পপুলেশনের যে ডেপথের কথা বললাম সেটার দিকে। আচ্ছা, ওকে, তো আমরা যদি মাইগ্রেশনের ব্যাপারে ফার্স্টলি এখন দেখি, তাহলে একটা দেখবো আমরা যে ভাবো এটা প্লেস অফ অরিজিন হলো, ঠিক আছে, প্লেস অফ বার্থ আর প্লেস অফ অরিজিন, এনিথিং ইউ ক্যান রাইট, প্লেস অফ বার্থ। আর যদি এই প্লেস অফ বার্থটা তোমার প্লেস অফ রেসিডেন্স না হয় পরবর্তীকালে, তখন কিন্তু আমরা দেখবো যে দেয়ার হ্যাজ বিন অ্যান আউট মাইগ্রেশন। আউট মাইগ্রেশন মানে কি? আউট মাইগ্রেশন মানে হচ্ছে তুমি তোমার প্লেস অফ বার্থ আর তোমার প্লেস অফ enumeration is not same. When your place of birth is not the same as your place of enumeration, আমরা কিন্তু পপুলেশনের মধ্যেই আছে, আমরা জাস্ট মাইগ্রেশনের পার্টটা কভার করছি, তারপরে আমরা আবার পপুলেশনের স্টেজেস অফ পপুলেশনে যাবো। যেহেতু কোয়েশ্চেন্স কম আসে এই জন্য আমরা পরে স্টাডি করবো, এখন যেখান থেকে কোয়েশ্চেন্স আসে ওগুলো আমরা আগে ফোকাস করি, রাইট? ওকে, গ্রেট। নাও আউট মাইগ্রেশন টু দ্য প্লেস অফ বার্থ, okay, which is not the same as your place of enumeration, right? So there are two types of migration, যেটা অলরেডি তোমরা এখন বুঝেই গেছো আই এম শিওর। একটা হচ্ছে আউট মাইগ্রেশন, একটা হচ্ছে ইন মাইগ্রেশন। ইন মাইগ্রেশন মানে কি? যখন একটা অন্য জায়গা থেকে এইখানে মাইগ্রেশনটা হচ্ছে সেটাকে বলে ইন মাইগ্রেশন। আউট মাইগ্রেশন মানে এই জায়গাটা থেকে যখন অন্য জায়গায় চলে যাচ্ছে এটাকে বলা হচ্ছে আউট মাইগ্রেশন। বোঝা গেছে? গ্রেট। আচ্ছা, এবার আমরা এটাতে স্টেপ ওয়াইজ মাইগ্রেশনও দেখবো, যেটা হয়তো আমাদের লাইফের লাইক স্টেজ অনুযায়ী হয়। স্টেপ ওয়াইজ মাইগ্রেশন, ওটা আমরা আরবান টু আরবান মাইগ্রেশনে দেখি, যখন আমরা পরে সেগ্রিগেশন গুলো পড়বো তখন আমরা দেখবো যে এইটা বেসিক্যালি আরবান টু আরবান টাইপের মাইগ্রেশনে বেশি দেখা যায়, যেখানে ভাবো আমরা একটা রুরাল এরিয়া থেকে, এটা ভাবো একটা রুরাল, এটা একটা গ্রাম, গ্রাম থেকে আগে আমি একটা শহরে গেলাম, এটা একটা সিটি, বা একটা টাউন বলতে পারো। আমি একটা টাউনে গেলাম, একটা লাইক গ্রাম থেকে রুরাল এরিয়া থেকে আমরা টাউনে গেলাম, আর তারপরে আমার যখন পয়সা হলো তখন আমি কিন্তু একটা সিটিতে শিফট করলাম, ঠিক আছে?
তার মানে আমি একটা গ্রামে থাকতাম, তারপরে আমি একটা টাউনে এলাম, তারপরে আমি একটা সিটিতে গেলাম। স্টেপ ওয়াইজ আপগ্রেডেশন আর স্টেপ ওয়াইজ মাইগ্রেশন, তাহলে এটাকে আমরা স্টেপ ওয়াইজ মাইগ্রেশন বলছি, রাইট? প্লেস অফ বার্থ হচ্ছে, প্লেস অফ বার্থ, ইফ দ্য প্লেস অফ বার্থ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য প্লেস অফ ইনিউমিনেশন ইট ইজ নোন এজ লাইফ টাইম মাইগ্রেশন, যেটা এটার কথা বললাম। প্লেস অফ বার্থের থেকে যদি ইনিউমিনেশনটা ডিফারেন্ট হয় তাহলে আমরা এটাকে কি বলি? লাইফ টাইম মাইগ্রেশন, লাইফ টাইম মাইগ্রেশন বলি। আর প্লেস অফ রেসিডেন্স যদি তোমার মানে আরেকটা প্লেস অফ রেসিডেন্স যদি তোমার হয় তাহলে সেটার থেকে এইটার যে কি ডিফারেন্স আর তুমি কতদিন ওখানে থেকেছো ওটাও কিন্তু সেন্সাসে রেকর্ড করা হয়, রাইট? আমরা এরপরে একটা ইম্পর্টেন্ট কনসেপ্টের কথা পড়বো, দ্যাট ইজ সেক, ঠিক আছে? এটার কথাও কিন্তু আমরা বলবো, দ্যাট ইজ ইকোনমিক অ্যান্ড কাস্ট বেসড সেন্সাস, ঠিক আছে? আর এইটার ব্যাপারেও প্রপার একটা ইনফরমেশন কিন্তু আমরা নেব। আর তার সাথে আমরা সেন্সাসের ব্যাপারেও আসবো, এটার ব্যাপারে বলেছিলাম যে আই উইল কাম ব্যাক টু দিস আর উই উইল টক অ্যাবাউট দিস। আগে আমরা একটু মাইগ্রেশনটা ফলো করে নিই, তারপরে আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমি ক্লাসিফিকেশন বলি, মাইগ্রেশনের অনেক রকম ক্লাসিফিকেশনস থাকে, ঠিক আছে? আউট মাইগ্রেশনের রিজনস এর ব্যাপারে যদি আমাকে এখানে বলতে হয় যে টোটাল পপুলেশন যে কিভাবে মাইগ্রেট করেছে অ্যান্ড অল, তাহলে সিমিলারলি আমরা ইন মাইগ্রেশনের রিজনস এর ব্যাপারেও কথা এখানে বলবো। ইন মাইগ্রেশন, একটা জায়গায় কি করে ইন মাইগ্রেশন হচ্ছে, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে পুশ ফ্যাক্টরস অ্যান্ড পুল ফ্যাক্টরস, ঠিক আছে? পুশ ফ্যাক্টরস মানে হচ্ছে যে একটা জায়গা থেকে তোমায় আমি ধাক্কা মেরে বার করে দিচ্ছি, মানে ফোর্সিং সামওয়ান টু মাইগ্রেট, ফোর্সিং সামওয়ান to migrate elsewhere, migrate to another place. Okay, forcing someone to migrate to another place. What does that mean? That means that আমি এখানে আউট মাইগ্রেশন করতে হেল্প করছি, বা এমন একটা ফ্যাক্টর যেটা কিন্তু আউট মাইগ্রেশনকে ফ্যাসিলিটেট করছে, রাইট? আউট মাইগ্রেশনকে ফ্যাসিলিটেট করছে, ওটা আমরা দেখে নেবো যে কি ফ্যাক্টরস হতে পারে, ঠিক আছে? এখানে একটা এক্সাম্পল দিই, ল্যাক অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস হতে পারে, ল্যাক অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, ল্যাক অফ বেসিক অ্যামেনিটিস, বেসিক অ্যামেনিটিস, ঠিক আছে? পলিটিক্যাল আনরেস্ট হতে পারে, সোশ্যাল ওয়েলফেয়ার হতে পারে, ল্যাক অফ সোশ্যাল ওয়েলফেয়ার, ল্যাক অফ ওয়েলফেয়ার স্টেট হতে পারে তো, যে আমরা বেসিক যেটা আমার মৌলিক অধিকার ওখানেও আমি পাচ্ছি না, বেসিক সাস্টেনেন্সের ব্যবস্থা এখানে নেওয়া হচ্ছে না, তাহলে সেরকম জায়গায় আমি কেন থাকবো? আমি তাহলে মাইগ্রেট করবো, আমি তাহলে বেটার জায়গায় করব, ঠিক আছে? আমরা এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরের ব্যাপারে যখন আমরা ডিটেলে যাব, আজকে তো আমরা ডিটেল যাচ্ছি, এটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হচ্ছে, আমরা ব্রেন ড্রেনের ব্যাপারে পড়বো। এরপরে যখন আমরা প্রপার ক্লাসে যখন আমরা ডিটেলসে পড়বো, আমরা তখন পড়বো অ্যাবাউট ব্রেন ড্রেন, যে আমার মনে হচ্ছে আমি এখানে আমার পোটেনশিয়ালটাকে ইনভেস্ট করছি কিন্তু আমি আমার ম্যাক্সিমাম বেনিফিটটা ইউটিলাইজ করতে পারছি না, বিকজ অফ ল্যাক অফ রিসোর্সেস, ল্যাক অফ like facilities, lack of resources, lack of natural resources, but technological, lack of technological innovation, lack of technological innovation and scientific excellence, ঠিক আছে? lack of quest for scientific invention, তার জন্য বাইরে যেতে হচ্ছে। এই সব রিজনস এর জন্য কি হচ্ছে? ব্রেন ড্রেন হচ্ছে। এই রিজনস গুলো কিসের জন্য রেসপন্সিবল? ব্রেন ড্রেনের জন্য। এই সমস্ত পয়েন্টস গুলো আমরা লিখলাম, তাহলে এগুলো কিভাবে বলতে পারি? আমরা পুশ ফ্যাক্টরস বলতে পারি, রাইট? ওকে, so these were my push factors হয়ে গেল। এবার পুশ ফ্যাক্টরস হয়ে যাওয়ার পর পুল ফ্যাক্টরস এর ব্যাপারে দেখবো। পুল ফ্যাক্টরস, ঠিক আছে? পুশ ফ্যাক্টরস হয়ে গেছে, এবার দেখবো আমরা পুল ফ্যাক্টরস কি। আমাদের পুল ফ্যাক্টরস হচ্ছে এটার অপোজিট যেটা হবে সেগুলো হচ্ছে আমার পুল ফ্যাক্টরস, ঠিক আছে? যেমন কি হতে পারে? এই এমপ্লয়মেন্ট ফ্যাসিলিটিস দেওয়া, বেসিক কমিউনিটিস দেওয়া, এই সমস্তই হচ্ছে পুল ফ্যাক্টরস, যেগুলো একটা মানুষকে একটা অন্য জায়গায় মাইগ্রেট করতে ফ্যাসিলিটেট করে, যে তুমি লাইক যে কোনো জায়গা ছেড়ে আমার এখানে চলে এসো, রাইট? গ্রেট। এবার আমরা এগিয়ে যাবো রিজনস ফর মাইগ্রেশন। এতটা দেখো, যদি কারোর বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে বলো।
আমি তোমাদের কমেন্ট সেকশনগুলোই দেখছি একবার চেক করে, যাতে তুমি কিছু মিস আউট না করে যাই, যদি কেউ কিছু জিজ্ঞেস করে থাকে। ওটাই জাস্ট দেখছি। লেসার দ্য এরিয়া মোর ইজ দ্য ডেন্সিটি। ইটস নট ডিরেক্টলি ওরম ভাবে প্রপোর্শনেট বা ইনভার্সলি পপুলেটেড বা ওরকম কিছু নয় যেটা ইনভার্সলি প্রপোর্শনাল, যে যত কম এরিয়া থাকবে ওটা, এটা অ্যাকচুয়ালি পয়েন্টটা নয়, ঠিক আছে? এটা ওইভাবে আমরা বলতে পারি না। রাজস্থান ইজ দ্য লার্জেস্ট স্টেট, বাট ওখানে কিন্তু পপুলেশন কিন্তু সেভাবে সাপোর্ট করে না, রাইট? বাট এটা আমরা বলতে পারি না যে লেসার দ্য স্টেট মোর ইজ দ্য পপুলেশন, নট রিয়েলি, মানে এটা আমরা কোনো এই লিঙ্কটা জয়েন করতে পারছি না অ্যাট দিস মোমেন্ট, রাইট? এটা is actually not the case. What are your views on caste-based census? Is it required necessarily? Okay, so my views, so it is actually a factual data, ঠিক আছে? মানে caste-based census যেটা, এই যে আমি যেটা এক্ষুনি বলছিলাম যে SECC-র ব্যাপারে, রাইট? সো এইটার অ্যাকচুয়ালি একটা সিগনিফিকেন্স রয়েছে। এই কোয়েশ্চেনটা যখন এসেছে তাহলে এটার ব্যাপারে একটু বলতে হবে, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি একটা মানে মেইন সিগনিফিকেন্স, ওয়াই দ্য গভর্নমেন্ট ডাজ দিস, ঠিক আছে? এখন কিন্তু সি কাস্ট ইজ লাইক অ্যাট দিস মোমেন্ট কাস্ট ইজ কোয়াইট ইনভিজিবল রাইট নাও, মানে যারা কাস্ট নিয়ে পড়াশোনা করছে, লাইক আই অ্যাম আ সোশিও স্টুডেন্ট, সো নাও ইফ আই টেল ইউ অ্যাবাউট কাস্ট, we are going to talk about the invisibility of caste in modern India, or like not in modern India, but in the times of globalization, in the times of, you know, invisibility of caste discrimination, right? At this point when we have reservations and all, right? So etar apore jokhon amra kotha bolchi, the first thing that we are going to note is how it is representation of caste categories, ঠিক আছে? ফার্স্ট জিনিস যেটা আমরা দেখবো হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ দ্য কাস্ট ক্যাটাগরিজ, ওয়েদার দে আর রিপ্রেজেন্টেড অর নট, ওয়েদার দে আর হ্যাভিং আ সে অর নট, ঠিক আছে? রিজার্ভেশনের ব্যাপারটা তো আমরা সেকেন্ডে আসছি, রিজার্ভেশন, ঠিক আছে? ঠিক আছে, কেন এটা হচ্ছে? কারণ আমরা এটাও জানি, যখন আমরা পলিটি পড়েছি তখন আমরা এটাও দেখেছি যে আমরা ডিসক্রিমিনেশনকে প্রিভেন্ট করছি, বাট প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশন কিন্তু আমরা প্রিভেন্ট করছি না। প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশন সেই জন্যই দেওয়া হচ্ছে, এই জন্যই আমরা যখন পড়বো পরবর্তীকালে তখন আমরা দেখবো যে ক্রিম লেয়ারটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, রাইট? মানে ভাবো কেউ এসসি ক্যাটাগরির মধ্যে রয়েছে আর সে IRS হয়ে গেছে এবং তার যে সন্তান হবে সে কিন্তু ক্রিম লেয়ারের মধ্যে পড়বে, বাই? বিকজ সে সমস্ত ফ্যাসিলিটিস এন্ড অ্যাডভান্টেজেস পাচ্ছে, রাইট? সো কাস্ট কতটা যে রিজার্ভেশন, এটা হচ্ছে ইকোনমিক, ই স্ট্যান্ডস ফর ইকোনমিক ক্যাটাগরি, রাইট? ইকোনমিক ক্যাটাগরি, যে তুমি কতটা রিপ্রেজেন্টেড, whether you are part of the EWS or not, and this stands for that caste conscious census, right? So this actually talks about whether you are getting reservation, how much it is required, right? How much you are being represented in the educational ground, education এ represent করা হচ্ছে কিনা, job opportunities তুমি পাচ্ছ কিনা adequately, বা তুমি political representationটা পাচ্ছ কিনা, বা তোমার representatives আছে কিনা, এই সমস্ত জিনিস কিন্তু এটার দ্বারা আমরা বুঝতে পারি। তো এইটা যদি না থাকতো তাহলে এই সমস্ত জিনিস কিন্তু একটা কি বলবো ওপরে জাস্ট বলার জন্য থাকতো, আর মেনলি এটা কিন্তু আমরা ডিসকাভার করতে পারতাম না যে অ্যাকচুয়ালি এই রিপ্রেজেন্টেশন গুলো আছে কি না, বা রিজার্ভেশনটা রয়েছে কিনা, কতটাই রিজার্ভেশনটা রিকোয়ার্ড একটা পার্টিকুলার কমিউনিটির জন্য, আর একটা পার্টিকুলার এরিয়াতে কতগুলো মানে এটা ডমিনেন্ট কাস্ট হয়ে যাচ্ছে কিনা, right? You know the concept of dominant caste, right? Even if it is a scheduled caste, or even if it is a other backward caste or anything, if they are more in number, if they are economically sound, if they are politically secured, they become the dominant caste. তো ওখানে সেই ক্ষেত্রে কিন্তু রিজার্ভেশনের ক্ষেত্রে কতটা তারা রিজার্ভেশন পাচ্ছে, কতটা তারা রিপ্রেজেন্টেশন পাচ্ছে পলিটিক্যালি, এডুকেশনালি অ্যান্ড অলসো ইন দ্য এমপ্লয়েবিলিটি ক্রাইটেরিয়া, সেইগুলো কিন্তু দেখা হয়, ঠিক আছে? এই জন্য কিন্তু এইটাই ইম্পর্টেন্ট, মানে আমার এটা মনে হয়, মানে পার্সোনাল ভিউজ অন দিস। নেক্সট ইজ জিওগ্রাফি। দেখে নিয়েছি, আর কারোর কোনো ডাউট থাকলে প্লিজ আমাকে জানাবে, তাহলে আমরা কন্টিনিউ করবো।
থ্যাঙ্কস, ইয়েস ইউ আর ওয়েলকাম। ওকে, নাও রিজনস ফর মাইগ্রেশন যেটা আমরা বলছিলাম, তাহলে এই কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে লেটস প্রসিড উইথ মাইগ্রেশন। এন্ড লাইক ইটস আ ভেরি ভেরি গুড কোয়েশ্চেন। এটার ব্যাপারে আমরা আসবো, আমরা কথা বলবো, এটার ব্যাপারে আরো ডিটেলে কথা বলবো। আর অলসো আমরা সেন্সাসের ব্যাপারে আরো একটু ডিটেলসে দেখবো যে সেন্সাসটা কিভাবে রিকোয়ার্ড, এটার ব্যাপারে কিন্তু আমরা কথা বলবো। ঠিক আছে, এটাকে আমরা সাইডে রাখছি অ্যাট দিস মোমেন্ট, যে একটু জাস্ট সাইডে রাখলাম। আগে ইজি পার্টটা একটু দেখে নিই, এখান থেকে কোয়েশ্চেনটা আসে, এখান থেকে কোয়েশ্চেন্স আসার সম্ভাবনা আছে, এটা আমরা ডিটেলে দেখবো, ভালোভাবে দেখবো। আগে একটু দেখে নিই এই পার্টটা, তারপর রাইট রিজন ফর মাইগ্রেশনটা দেখি। এবার রিজন কি হতে পারে এটার ব্যাপারে আমরা এক্ষুনি পড়লাম ম্যাম। আবার ওয়ার্ক অ্যান্ড এমপ্লয়মেন্ট, ফার্স্ট আমি শুধু পয়েন্টার্স গুলো বলছি, তোমরা আমাকে মেইন পয়েন্টস গুলো বলো যে ওয়ার্ক অ্যান্ড এমপ্লয়মেন্টের জন্য মাইগ্রেশন হচ্ছে, আমরা অলরেডি ডিসকাস করলাম যে কিভাবে এটা হচ্ছে। সেকেন্ড, ম্যারেজ, রুরাল এরিয়াজে ম্যারেজ হয়ে যাচ্ছে, তখন তাহলে মেয়েগুলোকে কি করতে হচ্ছে, মাইগ্রেট করতে হচ্ছে শ্বশুর বাড়িতে, তো এটা তো আমরা জানি। এডুকেশন পারপাসের জন্য যেটা কি বললাম, ল্যাক অফ বেসিক কমিউনিটিজ, এডুকেশন ফেসিলিটিস যদি একটা এরিয়াতে না থাকে, সেখানে মাইগ্রেট ছাড়া কোনো অপশন নেই, মাইগ্রেশন ছাড়া কোনো রকম পসিবিলিটি নেই, তাই সেটা কিন্তু অনেকগুলো সোশ্যাল কনসিকুয়েন্সও কজ করে, সেগুলো আমরা দেখবো। ঠিক আছে, নাম্বার 4 ফ্যাক্টরস গুলো তো আমাদের মোটামুটি হয়ে গেছে, আমরা সবই কভার করে নিয়েছি। ল্যাক অফ সিকিউরিটি, দ্যাট ইজ পলিটিক্যাল সিকিউরিটির ব্যাপারে আমরা কথা বলে নিয়েছি। মেন আমাদের 4টে পয়েন্ট এসে গেছে। এবার আমরা তাড়াতাড়ি চলে যাব কনসিকুয়েন্স অফ মাইগ্রেশন। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমাদের কনসিকুয়েন্সটা কি হতে পারে। এটা করে নিয়ে কিন্তু আমরা চলে যাব মেন এই পার্টটাতে। ঠিক আছে, লেটস ওকে, আমরা যদি কনসিকুয়েন্সের ব্যাপারে কথা বলি, the first consequence will be demographic changes. আচ্ছা, আমরা ডেমোগ্রাফির ব্যাপারে কি জানি? পপুলেশন ডিস্ট্রিবিউশনের ব্যাপারে পড়লাম। ডেমোগ্রাফিক চেঞ্জেস মানে, আচ্ছা আমি যদি এবার পপুলেশন, জাস্ট এটার ব্যাপারে একটা ওভারভিউ দিচ্ছি। পপুলেশনের ব্যাপারে আমরা পড়তে গেলে আমাদেরকে জানতে হবে এজ কম্পোজিশন অফ দ্য পপুলেশন, এজ কম্পোজিশন, সেক্স কম্পোজিশন, তাই তো? এজ কম্পোজিশন, সেক্স কম্পোজিশন, এজ স্ট্রাকচার, ঠিক আছে, এই সমস্তটা জেনে কিন্তু আমার পপুলেশনের ডেটাটা আমি বানাতে পারছি, রাইট? আচ্ছা, এবার আমি খালি সিচুয়েশনটা দেখো যে ডেমোগ্রাফিক চেঞ্জ কিভাবে হচ্ছে। ডেমোগ্রাফিক চেঞ্জ মানে আমার কি কি ডিস্টার্ব হয়ে যাচ্ছে একটু দেখি। ফার্স্ট ডিস্টার্ব হচ্ছে গ্রোথ রেট অফ পপুলেশন। বলছি কেন হচ্ছে, তোমরাও পারবে, তোমরা একটু চেষ্টা করো। গ্রোথ রেটটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, disturbed by because less growth rate, growth rate কিন্তু রিডিউস করছে, গ্রোথ রেট রিডিউস করছে। ঠিক আছে, সোর্স রিজন যদি আমি দেখি, এটা হচ্ছে সোর্স রিজন SR, আর এটা হচ্ছে রেসিপিয়েন্ট রিজিয়ন, রেসিপিয়েন্ট রিজন। ঠিক আছে, এটা বেসিক আইডিয়া করো, এটা হচ্ছে মেল পপুলেশন, মেল, আর এটা হচ্ছে ফিমেল। ঠিক আছে, মেল অ্যান্ড ফিমেল। মেল পপুলেশন, এই যে ইউথফুল ওয়ার্কিং পপুলেশন, এজ স্ট্রাকচার যেটা বললাম, আমরা ডিভাইড করে নিই। ওয়ার্কিং পপুলেশনের এজ ক্রাইটেরিয়া কত? 15 to 60। ঠিক আছে, আচ্ছা এবার ডিপেন্ডেন্ট পপুলেশনের এজ ক্রাইটেরিয়া কত? বিয়ন্ড 60। ঠিক আছে, 60 অর মোর, আর লাইক লেস দ্যান 15। ঠিক আছে, লেস দ্যান 15 ইয়ার্স এর বাচ্চাগুলো এটার মধ্যে পড়ছে, 15 to 60 এটার মধ্যে পড়ছে। ঠিক আছে, তো এটা আমার ডিপেন্ডেন্ট পপুলেশন হয়ে যাচ্ছে, এটা আমার ওয়ার্কিং পপুলেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটার উপরে আমরা পড়ে নিলাম, ভেরি গুড। আচ্ছা, এবার ওয়ার্কিং পপুলেশন যারা মেলস, তারা মাইগ্রেট করে যাচ্ছে সোর্স রিজন থেকে রেসিপিয়েন্ট রিজনে। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে চলে যাচ্ছে ইয়াং ইউথফুল মেল। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে তাহলে কে পড়ে থাকছে? ওল্ড পিপল পড়ে থাকছে, দে আর অ্যাবাভ 60 ইয়ার্স ওল্ড এর লোকেরা পড়ে থাকছে এখানে, ওল্ড। ঠিক আছে, কে আছে এখানে? চিলড্রেন পড়ে আছে, আর এখানে কি আছে? ফিমেল। তাহলে আমরা জানি যে অনেক সময় কিন্তু ফিমেলরা আগে ওয়ার্ক করতো না, তাহলে সোর্স রিজনে পুরোপুরি কিন্তু ডিপেন্ডেন্ট পপুলেশনটা রয়েছে, ডিপেন্ডেন্ট পপুলেশনটা পুরোপুরি কিন্তু সোর্স রিজনে রয়ে গেল। আর এখানে কি হলো? পুরো ইয়াং একটা মেল স্যাচুরেশন হয়ে যাচ্ছে।
ঠিক আছে, তাহলে এখানেরও কিন্তু গ্রোথ রেটটা কমছে। ঠিক আছে, আগে যদি এখানে দেখি, এখানে তাহলে কি গ্রোথ রেটটা তাহলে এই জন্য ডিস্টার্ব হয়ে যাচ্ছে, গ্রোথ রেটটা এই জন্য ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। কেন কি বার্থ রেটটা ডিক্লাইন করছে, বার্থ রেটটা ডিক্লাইন করছে, গেটিং ইট? গ্রোথ রেটটা এই জন্য ফল করছে, কারণ কি প্রেগনেন্সি কি করে হবে মেলসরা রেসিপিয়েন্ট রিজন। আর এখানে যদি দেখি যে ফিমেলরাও যদি এইখানে চলে যায়, ঠিক আছে, পরবর্তীকালে যখন আইটি সেক্টর আসে, ফিমেলরা যখন এখানে চলে আসে, এখানে কিন্তু গ্রোথ রেট তখন দেখবো আস্তে আস্তে কিন্তু এখানে গ্রোথ রেটটা হাই হচ্ছে, কারণ কি বার্থ রেটটা বাড়ছে, কারণ কি ইউথফুল পপুলেশনটা ওখানে চলে গেছে, বার্থ রেটটা বাড়ছে। আর এখানে এখানে তাহলে কি ডিপেন্ডেন্ট পপুলেশন বেশি হয়ে যাচ্ছে, আর এখানে কি হচ্ছে ওয়ার্কিং পপুলেশন বেশি হয়ে যাচ্ছে, ওয়ার্কিং পপুলেশনটা এই ক্ষেত্রে বেটার হয়ে যাচ্ছে, আর এই ক্ষেত্রে রেসিপিয়েন্ট এরিয়াতে বাড়ছে। তাহলে এটাকে একটা ডেমোগ্রাফিক ডিভাইড বোঝা যাচ্ছে, এখানে একটা ডেমোগ্রাফিক চেঞ্জ দেখা যাচ্ছে যে দুটো এরিয়াতে সোর্স রিজন আর রেসিপিয়েন্ট রিজনে কি রকম ভাবে একটা ডিস্টিংশন আনা হচ্ছে। বিকজ এগুলো সমস্ত কিসের উপর ডিপেন্ড করে, ফার্টিলিটির উপর ডিপেন্ড করে, ফার্টিলিটি, মর্টালিটি, ঠিক আছে, কেন মর্টালিটি আমরা ওটাও বলে দিচ্ছি, ফার্টিলিটিটা তোমরা বুঝতে পেরেছো। and consequently in the growth of the population, fertility why because এখানে প্রেগন্যান্সির ব্যাপারটা রয়েছে, আর মর্টালিটি কারণ কি এখানে ওল্ড পপুলেশন রয়েছে, therefore ডেথ রেটটাও কিন্তু ইনক্রিজ করছে, ডেথ রেট কারণ কি মারা যাচ্ছে লোকেরা, কারণ কি তারা ওল্ড, যদিও মেডিকেল ফ্যাসিলিটিজ ইনক্রিজ করেছে স্টিল, রাইট? তাহলে মর্টালিটির কথা আমরা এখানে দেখছি, সমস্তটা ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে, কোনো রকম ডাউট? ঠিক আছে, তাহলে এগোই আমরা। আচ্ছা, সোশ্যাল কনসিকুয়েন্সেস দেখি কি বলছে। মাইগ্রেন্টসরা দেখা যাচ্ছে আর গুড এজেন্টস অফ, migrants are good agents of cultural transmission. কালচারাল, এখানে আমি অনেকগুলো টার্মের কথা বলবো, কালচারাল ট্রান্সমিশন, কালচারাল ট্রান্সমিশন, এটা কিন্তু ভালো করে দেখবে একটু, কিন্তু এটার ব্যাপারে আমি ডিটেলে যাব, ঠিক আছে, একটু ডিটেলে যাব, নট মাচ, আজকে যতটা হবে ততটা করবো, there is nothing to rush about. I really want you to understand each concepts well so that যেখান থেকে যা যা কোয়েশ্চেন্স আসবে we will be able to do it, right? এরপরে আমরা পপুলেশন ট্রেন্ডস এর ব্যাপারে বলবো, মাইগ্রেশন ট্রেন্ডস আমরা অনেকটা স্টাডি করলাম এখন, এরপরে পপুলেশন ট্রেন্ডস, সেন্সাসের ব্যাপারে পড়লাম, স্কার্সলি পপুলেটেড, ডেন্সলি পপুলেটেড ব্যাপারে পড়বো, কেন এই এরিয়াসগুলোতে মানে ইন্ডিয়ার রেসপেক্টে কেন এই এরিয়াসগুলোতে বেশি পপুলেশন হচ্ছে ওগুলো আমরা স্টাডি করবো, ঠিক আছে? এগুলো অনেক কিছু কিন্তু তোমরা ফ্যামিলিয়ার অলরেডি পাবে, কারণ কি ইন্ট্রোডাক্টরি ক্লাসে কিন্তু এগুলো সব কভার আমি অলরেডি করে দিয়েছি, তার কোনো অসুবিধা হবে না নেক্সট ক্লাসে এখান থেকে কন্টিনিউ করলে, রাইট? আজকে আমরা শুধু যতটা আমরা কভার করতে পারবো অ্যাজ এন ইন্ট্রোডাকশন আমরা অতটা করবো, যাতে নেক্সট ক্লাসগুলো স্মুথ যায়। সো পপুলেশন ইউনো অ্যাজ আ মডিউল, এটার আন্ডারে আরো 3টে চ্যাপ্টার রয়েছে, আরবানাইজেশন, গ্লোবালাইজেশন, পপুলেশন ট্রেন্ডস, রুরাল সেটেলমেন্ট, আরবান সেটেলমেন্ট, এইগুলো আমরা করবো ইন দ্য আপকামিং ক্লাসেস। তো আমি একটা ম্যারাথন সেশন আমি করতেই পারবো, বাট আমি চাই যে সবার অ্যাটেনশনটা হোল্ড করতে, সো ইন দ্যাট কেস একটা মোনোটোনাস ব্যাপার এসে যায়, দ্যাটস ওয়াই আই এম গোয়িং টু ডু ইট ইন লাইক ক্লাস ওয়াইজ। একটা ক্লাসে এতটা বুঝলাম, ইন্ট্রোডাকশনটা হয়ে গেল, নেক্সট ক্লাসে এই পার্টটা করলাম, তারপরের ক্লাসে এই পার্টটা করলাম, তাহলে কি মাথাতেও রইলো, রিভিশন হতে থাকলো, নেক্সট ক্লাসে যখন আবার বলবো এই পার্টগুলো একটু রিভাইজ হতে থাকলো, তাহলে কি মাথাতেও থাকবে, রেজিস্টার হবে, আর টেনশনটাও ডাইভার্ট হবে না। বাস অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ অ্যাকচুয়ালি আ মোনোটোনাস টপিক, everything we are reading is coming back again and again, right? এই প্রত্যেকটা পয়েন্টগুলো কিন্তু আবার আবার করে আসছে, এগুলোর ব্যাপারে কিন্তু আমরা জানি, এই জন্য জাস্ট একটা ইন্ট্রোডাকশন আজকে দিয়ে দিলাম, বাকিটা আমরা আবার নেক্সট ক্লাসে কন্টিনিউ করবো। We will do till economic consequences today, and in the next class we are going to continue from here, right here. We are going to talk about সেন্সাস ইন দ্য ফার্স্ট প্লেস, রাইট? প্রথমেই আমরা সেন্সাস দিয়ে শুরু করবো, তারপর আমরা পপুলেশন ট্রেন্ডসের ব্যাপারে দেখবো যে কোথায় কোন জায়গায় বেশি পপুলেশনটা হচ্ছে, কেন হচ্ছে ইন্ডিয়ার রেসপেক্টে, আর প্রত্যেকটা পয়েন্টস গুলো আমরা নোট করবো, রেইনফল দেখবো, তার এরিয়া দেখবো, ফার্টাইল সয়েল আছে কিনা দেখবো, কি কি ডিপোজিট হচ্ছে, কি কি মিনারেলস পাওয়া যাচ্ছে, এগুলো সব দেখবো, তারপর রুরাল সেটেলমেন্ট, আরবান সেটেলমেন্ট, স্ক্যাটার্ড ডিসপ্লেসমেন্ট, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা ভালোভাবে স্টাডি করবো, যাতে কোনো অসুবিধা হবে না, আর বাই দ্য এন্ড অফ দ্য ক্লাস you will be knowing a lot of things, okay, together. Also আমরা মাইগ্রেশনের, আরবানাইজেশনের ব্যাপারে পড়বো, আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, গ্লোবালাইজেশনের ব্যাপারেও আমরা কিন্তু একটু একটু পার্ট কভার করবো। গ্রেট, এখনো একটু তুমি বুঝতে পারবে, দেখা যাক। আচ্ছা, ইকোনমিক কনসিকুয়েন্সটা একটু ছোট রয়েছে, আগে ইকোনমিক কনসিকুয়েন্সটা যদি বলে দিতে হয় তাহলে আগে এটাই বলে দিই।
ইকোনমিক কনসিকুয়েন্সে আমরা এটা দেখি যে কিছু কিছু এরিয়া, এখানে দেখো আমরা এটা আমি একটু পরে বুঝি সোশ্যাল কনসিকুয়েন্স, আগে ইকোনমিকটা দেখো। আচ্ছা, একটা হচ্ছে আন্ডার পপুলেটেড, ঠিক আছে, একটা হচ্ছে অপটিমালি পপুলেটেড, অপটিমাল পপুলেশনের ব্যাপারে বলছি। So it is optimally populated and densely populated. Okay, so about optimal population আমরা কি দেখি যে অপটিমাল পপুলেশনে একটা হচ্ছে রিসোর্স ডিপ্লিশন। তো আন্ডার অপটিমাল পপুলেশন আমরা এটা দেখি যে রিসোর্স আমার যতটা আছে, আমার পপুলেশন আমার রিসোর্সটাকে অপটিমালি ইউজ করতে পারছে কিনা, রাইট? So it's about the resources, the natural resources that we have and population that we are going to cater to. And if the population which is there in the particular area, in that particular region, if that population is able to utilize the resources optimally or not, right? And in underpopulated region, we see that available resources are more than the population. Available resources beshi than population that it is catering to. So সেই ক্ষেত্রে এই রিসোর্সেস গুলো ডিপ্লিট হয়ে যায় and it degenerates, ঠিক আছে? So these are the underpopulated area where the resources are still there and it has not been optimally utilized. For instance, Peru, Brazil, in the respect of the world, we see these areas are underpopulated, right? And optimal population হচ্ছে যেই জায়গাতে আমরা রিসোর্সটাকে অপটিমালি ইউজ করতে পারছি, and densely populated or এই এরিয়াস গুলোতে রিসোর্স কম পড়ে যাচ্ছে, পপুলেশন ইজ মোর। সো রিসোর্স and the resources available are not able to cater to the population which is already present in that region. So that is about this. And economic consequence we also see about remittances. Remittances are the concept which talks about how people migrate, people who are under out migration, going in abroad, for instance Canada, in UK, USA, যারা মাইগ্রেট করছে তারা কিন্তু ফ্যামিলির জন্য রেমিটেন্স পাঠাচ্ছে, দ্যাট ইজ দ্য রিজার্ভ দ্যাট দে আর গোইং টু সেন্ড টু দেয়ার ফ্যামিলি। আর সেটা যখন আমরা ইন্ডিয়ান মানিতে ট্রান্সফার করছি সেটা কিন্তু একটা সোর্স অফ ইনকাম হয়ে যাচ্ছে সেই ফ্যামিলিজ গুলোর জন্য। সো দ্যাট অলসো ওয়ার্কস অ্যাজ অ্যান ইকোনমিক asset or an economic consequence of migration, right? Okay, and now we were supposed to talk about social consequence, good agent of cultural transmission we were talking about. Okay, the first thing that we are going to see, the two concepts, first is cultural hybridization, homogenization, and second is cultural hybridity. আচ্ছা, ফার্স্ট হোমোজেনাইজেশন বলতে আমরা দেখছি এখন ওয়ার্ল্ডে ম্যাকডোনালাইজেশন চলছে। ম্যাকডোনালাইজেশন মানে হচ্ছে এখন যেহেতু স্পেস এন্ড টাইম কম্প্রেশন হয়ে গেছে পুরো ওয়ার্ল্ডে, টাইম এন্ড স্পেস কম্প্রেশন ইন দ্য ওয়ার্ল্ড অফ ডিজিটালাইজেশন, টাইম এন্ড স্পেস কম্প্রেশন ইন দ্য ওয়ার্ল্ড অফ ডিজিটালাইজেশন, এখন সবকিছু ইন্টারনেট দ্বারা অ্যাক্সেসিবল। তাহলে ইউএসএ তে যেটা হচ্ছে দ্যাট কামস সিমিলার টু যেটা আমরা পার্ক স্ট্রিটে করতে পারছি। আমরা এখন হ্যালোউইন সেলিব্রেট করি যেটা কোনোদিন ইন্ডিয়াতে হতো না, বাট ওটা ইউএস এর কনসেপ্ট যেটা আমরা এখন অ্যাডপ্ট করে নিয়েছি। তো এভরি এখন ইউএসএ তেও দুর্গাপুজো সেলিব্রেট করা হয়, একটা কমিউনিটি সেলিব্রেট করে ওটাকে। তো সিমিলারলি হোয়াট উই আর গোইং টু সি ইজ টাইম এন্ড স্পেস কম্প্রেশন হয়ে যেটা বাইরে হচ্ছে সেটা আমরা এখানেও করতে পারছি। সো একটা কালচারাল ট্রান্সমিশন হচ্ছে, এখন সব জায়গায় সিমিলার কালচার হয়ে গেছে, লাইক দ্যাট টপ জেনজি কালচার যেটা হচ্ছে এখন। ওই লাবুবু ডলস গুলো যেগুলো আমরা দেখেছিলাম সেটা কোথা থেকে এসছে, এখন কিন্তু ওই কনসেপ্টটা পুরো চলে গেছে। ইটস অ্যাবাউট দ্য ট্রেন্ড অ্যান্ড মার্কেট ট্রেন্ড যেটা ড্রপও করছে, রাইট? তাহলে ইটস অ্যাকচুয়ালি ভেরি ইন্টারেস্টিং যখন আমরা সোশ্যাল কনসিকুয়েন্সের পরের চ্যাপ্টারটাতেও পড়বো আর মাইগ্রেশন অ্যান্ড আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, গ্লোবালাইজেশন পড়বো, ওখানে আমরা দেখবো যে গ্লোবালাইজেশনের ফলে এটা হচ্ছে যে দ্য ট্রেন্ডস উইচ আর দেয়ার ইন দ্য লাইক যেগুলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডসে হচ্ছে বা যেগুলো
আমাদের ওয়ার্ল্ড সিটিজে হচ্ছে না, সেগুলোই কিন্তু আমরা সেগুলো ইনফ্লুয়েন্স করছে প্রত্যেকটা কলোনিয়াল সিটিজে যেগুলো ইকোনমিক্যালি ডিপেন্ডেন্ট অন দ্য ওয়ার্ল্ড সিটিজ, রাইট? অ্যান্ড দে আর অ্যাডপ্টিং দ্য সেম কালচার দেয়ার। সো হোমোজেনাইজড একটা কালচার তৈরি হচ্ছে। আর ওই যে একটা কালচারাল যে ট্রান্সমিশনটা, এবার এই হোমোজেনাইজেশনের মধ্যে কিন্তু আমরা হাইব্রিডিটি দেখতে পারবো। আর তারপরে আমরা থার্ডে দেখতে পারি কালচারাল রেজিস্টেন্স। ঠিক আছে, এটার ব্যাপারে আমরা ডিটেলে নেক্সট ক্লাসে পড়বো, বাট একটা জাস্ট একটা ব্রিফ দেওয়ার জন্য হোয়াট ইজ কালচারাল হাইব্রিডিটি, এই যে হোমোজেনাইজিং যে প্রসেসটা, আমরা কিন্তু এটা ডিস্টিংগুইশ করতে পারি না যে কোন কালচারটা কোন কালচারের উপর বেশি হায়ারার্কিতে আছে, বা এর যে হায়ারার্কিটা এটা কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না যে কোনটা বেশি আসছে। আমরা দেখি যে ইস্টার্ন কালচার আর ওয়েস্টার্ন কালচারের মধ্যে ওয়েস্টার্ন কালচার ইজ অ্যাকচুয়ালি ওভারআর্কিক্যাল অন দ্য ইস্টার্ন কালচার। আমরা যোগা অনেক পরে এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অ্যাডপ্ট হয়েছে। এখানের যে ইন্ডিয়ান কোলাপুরি স্লিপার্স গুলো, ওরা বলে নাকি এটা কোনো একটা ফ্যান্সি চটি, বাট এটা কিন্তু না, দ্যাটস জাস্ট কোলাপুরি, এন্ড দে আর টেকিং ইট, দে আর ওয়ারিং লেহেঙ্গাস এন্ড সারিজ এন্ড জাস্ট সেইং দ্যাটস সাম ডিফারেন্ট কাইন্ড অফ ড্রেপ, বাট ইটস নট অ্যাকচুয়ালি। তো ওরা ইন্ডিয়ান কালচারটাকে রেকগনাইজও করে না যে আচ্ছা ঠিক আছে, উই আর টেকিং ইট ফ্রম ইন্ডিয়া। Not really, they just say that we are designing it in some way. But Western culture টাকে আমরা adopt করি. The wearing of blouse with sari is also Western culture, because they said that Indian culture supports like কি বলবো, ওরা ঔদ্ধত্যটাকে সাপোর্ট করছে, এই জন্য আমরা ওটাকে রিপ্লেস করে দেবো উইথ ব্লাউজ, অ্যান্ড ইউ নো বিকজ ওদের ওয়েস্টার্ন কর্সেটস ছিল। সো ওইভাবেই এটা হাইব্রিড কালচার একটা ডেভেলপ করে, যেন ইন্ডিয়ানসরা বলছে আমরা এটাকে রাখতে চাই, আর ওয়েস্টার্নসরা বলছে না, তুমি যদি ওয়েস্টার্নাইজ হতে চাও, তুমি যদি গ্লোবালাইজেশনের মধ্যে একটা পার্ট হতে চাও, তাহলে ইউ হ্যাভ টু অ্যাডপ্ট দিস থিংস, রাইট? সো দ্যাট টক্স অ্যাবাউট দ্য কালচারাল হাইব্রিডিটি, যেখানে দুটো কি বলবো, দুটো জিনিসই রয়েছে, আর একটা জিনিস একটা জিনিসের উপর একটা বেশি ইম্পোজ করছে। বুঝতে পারা যাচ্ছে কনসেপ্টটা, যে দে আর টু থিংস টুগেদার, একটা কালচারাল রিফট হচ্ছে। আর যখন আমরা সেই কালচারাল রিফটটাকে একসেপ্ট করছি না, যে না আমি যেমন নন কোঅপারেশন, আমরা বলবো যে না আমি অ্যাবলিশ করে দিচ্ছি ওয়েস্টার্ন গুডস, ব্রিটিশ গুডস, আমি নিজের খাদি বানিয়ে নিজে পরবো, দ্যাট ইজ কল্ড কালচারাল রেজিস্টেন্স। সেখানে আমি কালচারালি অ্যাডপ্ট করতেই চাই না ওয়েস্টার্ন কালচার। সো আই উইল স্টিক টু মাই রুটস, I will stick to my ground. That is called cultural resistance, right? So that is what social consequence of migration is about. So here we end the class. In the next class we are going to talk about the migration trends, and we are going to talk about urbanization and globalization.